পর্যন্ত যা কিছুই রাজনীতি বেগম খালেদা জিয়া করেছেন, সেই বিষয়টিকে আসলে আপনারা কিভাবে দেখেন? ইনাইলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করি ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক। উনি দেশের জন্য করে গেছেন এবং চিকিৎসার জন্য উনি বিদেশে যেতে চান না। দেশের মাটিতে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই জন্য আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ তার কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ যেন তারে জান্নাতবাসী করুক। আর আমরা আশা করব যেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই শোক কাটিয়ে দেশের মানুষের জন্য ওনার মায়ের মতো সে দায়িত্ব নিয়ে যেন মানুষের পাশে থাকে, ইনশাল্লাহ কল্যাণে কাজ করে দেশের গণতন্ত্র অব্যাহত রাখে। এটি আমরা জনতা আমরা তেজগাঁও থেকে আসছি আর কি। আমরা আমরা শুনছিলাম যে যারা এই এলাকায় অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পাওয়ার পর এই হাসপাতালকে কেন্দ্র করে যে সড়কটি রয়েছে যেখানে যারা উপস্থিত হচ্ছেন তাদের নানামুখী অভিব্যক্তি এবং তাদের যেই অনুভূতি সেটি তারা যেটি বলছেন, যে শেষ পর্যন্ত যে আপসহীনতার এক অনন্য উদাহরণ তৈরির চেষ্টা করেছিলেন সেটিতে সফল হয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি দীর্ঘ রাজনৈতিক যে লড়াই সংগ্রাম সেটি চালিয়ে গেছেন শুধুমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সব মত দলকে একসাথে রেখে গণতন্ত্রের পথে এগিয়ে যাওয়ার জন্য সকল রাজনৈতিক দলের যে ঐক্য ধরে রাখা, সেই ঐক্য ধরে রাখার যে প্রয়াস, সেই প্রয়াসের একটি বড় অংশই ছিল তার যে দেশের মাটিতে চিকিৎসা গ্রহণ এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার যেই আকাঙ্ক্ষা সেটি কিন্তু বলা যায় যে এভারকেয়ার হাসপাতাল তিনি যে ডাক্তারদের ভাষ্যমতে 1 মাস 10 দিনের যেই একটি লড়াই করে গিয়েছেন শেষ পর্যন্ত, এই যে সেই লড়াইয়ের সাথেই যে আজ ভোরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন এবং এই যে ঘোষণার পর থেকেই মূলত সারা দেশ জুড়েই যেমন শোক ছেয়ে গিয়েছে, তেমনি বলা যায় যে তার দলের ভেতরে যেই বিষয়টি রয়েছে যে এই নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের ভিতরেও কিন্তু শোক ছুঁয়ে গেছে। সেই শোকের বহিঃপ্রকাশে দলের নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন এবং দলের বিভিন্ন কমিটিতে যেই নেতৃবৃন্দরা রয়েছেন তারাও কিন্তু এভারকেয়ার হাসপাতালে একে একে আসছেন এবং কিছু সময় অবস্থান করে মূলত হাসপাতালের যে ব্যবস্থাপনা রয়েছে তার প্রতি সম্মান রেখেই তারা খুব দ্রুতই আসলে হাসপাতাল ত্যাগ করছেন এবং বেগম খালেদা জিয়ার যে পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে অর্থাৎ তার জানাজা এবং তাকে দাফন সংক্রান্ত এই বিষয়গুলো, যেহেতু তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, সেই প্রধানমন্ত্রী থাকার প্রেক্ষিতে একটি রাষ্ট্রীয় সম্মাননা এবং মর্যাদার বিষয় রয়েছে, সেই জায়গাগুলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জরুরি যে উপদেষ্টা পরিষদের বৈঠক ডেকেছেন সেখানে বিএনপির সাথে সমন্বয় করেই এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো আসলে চূড়ান্ত করা হবে এবং এই চূড়ান্ত করার প্রেক্ষিতে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু জরুরি যে উপদেষ্টা পরিষদের বৈঠক সেই উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি যুক্ত হয়েছেন। পাশাপাশি দলের পক্ষ থেকে বেলা 12টার পরে এই যে ব্রিফিংটি রয়েছে স্থায়ী কমিটির, সেই ব্রিফিংটিও কিন্তু করা হবে। এই সব বিষয় থেকেই মূলত যেই সিদ্ধান্তগুলো বেগম খালেদা জিয়াকে নিয়ে করা হবে সেই এই সেই জায়গাটিতে এভারকেয়ারের সামনে বিএনপির নেতাকর্মীরা যারা উপস্থিত আছেন তারা কিন্তু কথা বলছেন। আমরা একটু সেই জায়গাতে তাদের বক্তব্য শুনতে চাই।
আমরা শোকাহত, বাকরুদ্ধ এবং স্তব্ধ। আজকে সারা বাংলাদেশ স্তব্ধ, শোকাহত, বাকরুদ্ধ। আজকে বাংলাদেশের 18 কোটি মানুষ স্তব্ধ হয়ে গিয়েছে, শোকাহত হয়েছে। তারা জানে না তারা কি বলবে। আজকে একটি যুগের অবসান হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের অতন্ত্র প্রহরী হিসেবে তার জীবনের একটি অংশ তিনি বাংলাদেশের মানুষের জন্যে বিলিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন 1982 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের তিরোধানের পরে রাজপথে নেমে এসেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সৈনিক হিসেবে। তিনি রাজপথে ছিলেন, তিনি সম্মুখের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। তিনি অন্যায়ের সঙ্গে কোনোদিন আপোষ করেননি, তাই নীতির প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। তার উপরে জুলুম হয়েছে, নির্যাতন হয়েছে, কিন্তু কোনোদিন তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি, কোনোদিন আপোষ করেননি। তিনি যুদ্ধ করেছেন, তিনি রাজপথে যুদ্ধ করেছেন। যখন 2009-এর পরে যখন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারে নির্যাতন, অত্যাচার, মিথ্যা মামলা তার উপরে নেমে এসেছিল, তখন অনেকে তাকে পরামর্শ দিয়েছিল যে আপনি কেন এই কষ্ট আপনি সহ্য করছেন। তিনি বলেছিলেন যে আমি ন্যায়ের জন্য, আমি সত্যের জন্য আমি যুদ্ধ করছি, আমি সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের জন্য, আমি সংগ্রাম করছি বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। তিনি যেভাবে বাংলাদেশে একবার সেনা শাসন থেকে অব্যাহতির জন্যে এদেশে যুদ্ধ করে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে 2024-এর ছাত্র জনতার আন্দোলনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করে গিয়েছেন স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে, এবং তিনি সেই যুদ্ধে নিজেকে বিজয়ী বলে তিনি প্রমাণ করেছেন। আজকে আমি যে কথা বলেছি, তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের, প্রথম নারী প্রধানমন্ত্রী বাংলাদেশের নারী শিক্ষার জন্যে যিনি সবার আগে কথা বলেছিলেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ চিরদিন তাকে স্মরণ রাখবে। সবাইকে ধন্যবাদ। আপনারা সিদ্ধান্ত শিগগির জানতে পারবেন। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের সভা আহ্বান করেছেন আমাদের জনাব তারেক রহমান। আমরা সেই সভায় যাচ্ছি এখন, এবং সেখান থেকে সমস্ত সিদ্ধান্ত নেবার পরে আপনাদের অবহিত করা হবে। গুলশান কার্যালয়। ধন্যবাদ। খবর দুই জিয়ার মাঝারে খবর দিবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যেই মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকে এভারকেয়ার হাসপাতালে যেই নেতাকর্মীরা ভিড় জমাচ্ছেন, এবং সেই ভিড়ের প্রেক্ষিতে তাদের যেই শোকের বহিঃপ্রকাশ, সেটা কিন্তু তাদের নানা কথা এবং বাক্যের বিনিময়ে তারা প্রকাশ করছেন। সেই প্রকাশের প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই, যেমন বিএনপি চেয়ারপারসন এবং
সেই বিষয়টি এখন পর্যন্ত খুব দ্রুত, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার যে জানাজা সহ পরবর্তী যে কার্যক্রম সেই বিষয়গুলো জানানো হবে এবং সেই ঘটনাগুলো, সেই সংবাদগুলোর সবশেষ তথ্য জানতে সময় টেলিভিশনের সাথে থাকবেন দর্শকরা। সেই প্রত্যাশা রইল। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভোর 6টায় যে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা, সেই বিষয়ে আমরা যদি বিএনপির একজন নেত্রীর সাথে একটু কথা বলতে চাই যে কখন নাগাদ আপনাদের কাছে তথ্য আছে যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো ঘোষণা করা হবে? দেখেন, এখন তো ওনাকে নিয়ে মিটিংয়ে বসবেন আপনার বিএনপির স্থায়ী কমিটি, তারপরে যমুনায় বসবেন সরকারের পক্ষ থেকে ক্যাবিনেটে, সেখানে বিএনপির একটা অংশ যাবেন নেতৃবৃন্দ, তারপরে ডিসিশন হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। আমরা শুনেছি যে আগামীকালকেই তার জানাজা হবে হয়তোবা, যে কখন কিভাবে হবে আপনাদেরকে তো অবশ্যই বিএনপির যিনি প্রেস ব্রিফ করবেন জানবেন তার মাধ্যমে। এখন পর্যন্ত তাকে দাফন করা কোন জায়গায় সেগুলো কি আসলে ঠিক হয়েছে কিনা? আসলে মানুষের আকুতি, বাংলাদেশের জনগণের গণতন্ত্রের পক্ষে যারা লড়াই করে তাদের আকুতি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই ওনাকে সমাহিত করা হোক। আমরা একসাথে দুইজনকেই দেখতে চাই, যারা এই দেশের জন্য যুদ্ধ করেছে, যারা এই দেশের জন্য অকাতরে জীবন দিয়েছে, যারা এই দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য শেষ দিন পর্যন্ত চেষ্টা করেছেন। তো এই দুইজন মানুষ একসাথে থাকলে অনেকের জন্য, আমাদের জন্য তো অবশ্যই অনেকের জন্য এটা একটা ভালো বার্তা। আমরা মনে করব যে সবাইকে পৃথিবী ছেড়ে একদিন যেতে হবে, আমাকে, আপনাকে, সবাইকে। আজকে উনি গিয়েছেন, কালকে হয়তো আমি আসব। সেই উনি যে জায়গাটায় থাকলে আমাদের সবার জন্য ভালো হবে, আমরা এটাই বলতে চাই। যে শেষ প্রশ্নটি, আপনি লম্বা সময় হাসপাতালের ভেতরে ছিলেন, আমি খেয়াল করেছি। ভেতরের পরিস্থিতি কি, কারা কারা হাসপাতালের ভেতরে আছেন এবং সার্বিকভাবে যে হাসপাতালের যে কার্যক্রম সেগুলো আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে? দেখেন, হাসপাতালের যারা অন্যান্য রোগী আছে সেটা তো দেখছি, যেটা যে নর্মালি যেটা হওয়া উচিত সেটা চলছে। বাট ম্যাডামের যে রুমগুলো ছেড়ে দেওয়া হচ্ছে, তারা ম্যাডামের সাথে যারা ছিলেন তাদের তো এখন আর দরকার নাই। ম্যাডামের জিনিসপত্র, যে জিনিসগুলো আছে, ফাইলপত্র, এগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে, এইটুকুই জানি। কিছু নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ আছেন, স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর মঈন খান আমি শুনলাম আছেন। তারপর পরিবারের সদস্যরা কিছুক্ষণ আগে বের হয়ে গেলেন, তো ছিলেন শেষ রাত থেকে বের হয়ে গেলেন, এইটুকুই আমি জানি। ধন্যবাদ। আমরা জানলাম যে এখন পর্যন্ত হাসপাতালের ভেতর থেকে যে নেতৃত্ব বের হলেন তিনি জানালেন যে হাসপাতালের ভেতরে কি পরিস্থিতি রয়েছে এবং এখন পর্যন্ত জানাজা দাফন সংক্রান্ত যে কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো কিভাবে আসলে এগিয়ে যাবে সেই বিষয়গুলো সিদ্ধান্ত হচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই যেটি জানা গেছে যে বেগম খালেদা জিয়ার যে জানাজা এবং দাফন সম্পর্কিত যেসব কার্যক্রম সেটি জানানো হবে এবং সেই তথ্যটি এর ব্যাপারে সবশেষ যে বিষয়ে জানার ক্ষেত্রে সময় টেলিভিশনের স্ক্রিনের সাথে যুক্ত থাকার জন্য দর্শকদেরকে আহ্বান জানানো হলো। এবং এই নেতাকর্মী যারা এখানে এসেছেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই মৃত্যু সংবাদ জানার পর থেকে এই যে হাসপাতালের সামনের যেই সড়কটি সেখানে কিন্তু বেলা বাড়ার সাথে সাথেই তাদের ভিড় বাড়ছে এবং তারা এই জায়গাটিতে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, তার যে বিষয়টি সেটি এই মুহূর্তে জানা গেল আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি যে শহীদ রাষ্ট্রপতি অর্থাৎ বিএনপির
প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফন করা হবে। এই বিষয়ে এখন পর্যন্ত যেটি জানা গেছে যে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের যে কবর রয়েছে তার পাশেই তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে এবং আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে। আমরা এই যে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যে তারা কথা বলেছেন সেই কথাগুলো আমরা আরও একবার শুনে নিতে চাই। 1 মাস 10 দিন তার বিভিন্ন চিকিৎসা করে ওনাকে সুস্থ করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা ছিল, বাট আমি মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আজ ভোর 6টায় 30শে ডিসেম্বর ওনার মৃত্যু ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেছিলাম। বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই, এটা আমরা যারা তার সহকর্মী এবং রাজনৈতিক কর্মী আমরা এটা ভাবতে পারি না। বাংলাদেশের রাজনীতিতে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তাই নয়, পৃথিবীর গণতান্ত্রিক আন্দোলনে একটা বিশাল শূন্যতা সৃষ্টি হলো। তার মৃত্যুতে 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শোক পালন করবে। 7 দিন ব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল শোক পালন করবে। কেন্দ্রীয় কার্যালয় সহ দেশের সকল কার্যালয়ে সকল দলীয় কার্যালয়ে 7 দিন ব্যাপী কালো পতাকা উত্তোলন করা হবে। দলের সকল স্তরের নেতাকর্মীরা এই 7 দিন ব্যাপী কালো ব্যাজ ধারণ করবেন। প্রতিটি দলীয় কার্যালয়ে দেশনেত্রীর জন্য 7 দিন ব্যাপী কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে গুলশানস্থ চেয়ারপারসনের কার্যালয় ও নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এবং জেলা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোক বহি খোলা হবে। যারা গণ্যমান্য ব্যক্তি আছেন সেই শহরের এবং আরও যারা মনে করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেই শোক বহিতে তারা মন্তব্য করবেন এবং স্বাক্ষর করবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হবে এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে তাকে তার দাফন করা হবে, এমনটি সিদ্ধান্ত হয়েছে। বেলা 12টার দিকে 12:30টার দিকে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক রয়েছে এবং বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। আর কিছুক্ষণ আগেই এই নামাজে জানাজা এবং দাফনের বিষয়টি সমন্বয় করার জন্যই ক্যাবিনেট মিটিং হয়েছে। সেই মিটিংয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শোক প্রকাশ করেছেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শোক প্রকাশ করেছেন। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন ভূমিকা বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে বলেই এখন পর্যন্ত সবাই মনে করছেন এবং রাজনৈতিক অঙ্গনে এক প্রকার শোকের ছায়া নেমে এসেছে। বিএনপির নেতাকর্মীরা এভারকেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বিএনপির 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালো ব্যাজ ধারণের কর্মসূচি রয়েছে। একই সঙ্গে দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা টাঙাতে বলা হয়েছে। একই সঙ্গে 7 দিনের জন্য প্রতিটি কার্যালয়ে কোরআন খতমের আয়োজন করা হয়েছে এবং কার্যালয়গুলোতে বিশেষ করে নয়াপল্টন এবং গুলশান কার্যালয়ে শোক বই রাখা হয়েছে। বেগম জিয়ার সংগ্রাম, বেগম জিয়ার দৃঢ়তা, বেগম জিয়ার দূরদর্শিতা এবং বেগম জিয়ার রাষ্ট্র পরিচালনার নীতি এর কারণে বেগম জিয়া সকল ক্ষেত্রেই বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হয়ে থাকবেন। বেগম খালেদা জিয়া কখনো আপোষ করেননি। তিনি নারী শিক্ষা, নারীদের কর্মসংস্থানের ক্ষেত্রে সকল ক্ষেত্রে তিনি ভূমিকা রেখেছেন। 3 বারের প্রধানমন্ত্রী
ছিলেন তিনি, এবং তার যে গণতন্ত্রের জন্য লড়াই, সেই গণতন্ত্রের লড়াইয়ের শেষ দিকে এসে অর্থাৎ 5 আগস্টের পরে তিনি জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠেন। সকল দলের কাছে তিনি সমানভাবেই সমাদৃত। 2018 সালের 8 ফেব্রুয়ারি তাকে দুর্নীতির মামলায় কারাগারে নেওয়া হয়। সে সময় সরকার তার বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেই মামলা তাকে কারাগারে পাঠিয়েছিলেন, এবং এর আগে 111-এর সময় তিনি 1 বছরের মতো কারাবন্দী অবস্থায় ছিলেন। সে সময় তার দলের নেতৃত্বের নিয়ে একটু টানাপোড়েন তৈরি হয়েছিল, নেতারা যখন বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু তিনি তার দৃঢ়চেতা মানসিকতা কারণে তিনি তার দলকে একসুতোয় বেঁধে রাখতে পেরেছিলেন। এবং বেগম খালেদা জিয়ারকে তার যে বাড়ি ছিল ক্যান্টনমেন্টে মইন রোডের বাড়ি থেকেও 2010 সালের নভেম্বরে তৎকালীন আওয়ামী লীগ সরকার সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, এবং তিনি 2014 সালের নির্বাচন যখন বর্জন করেছিলেন ঠিক তখনও তাকে কিন্তু গুলশানের যে ফিরোজার বাসায়, সেই ফিরোজার বাসায় তাকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয়েছিল। তার বাড়ির আশেপাশে বালুর ট্রাক দিয়ে তাকে বাসা থেকে বের হতে দেওয়া হয়নি। এবং 2015 সালেও আমরা দেখেছি যে গুলশান কার্যালয়ে প্রায় 93 দিন তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার টেলিফোন লাইন থেকে শুরু করে সকল ধরনের যোগাযোগ সে সময় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল। এবং আমরা দেখতে পাচ্ছি যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআন তেলাওয়াত চলছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অর্থাৎ সারা দেশেই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে, সেই চিত্র আমরা দেখতে পাচ্ছি। আরেকটা চিত্র আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর এভার কেয়ারের হাসপাতালের সামনে, সেই হাসপাতালের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি রয়েছেন, একই সঙ্গে নেতাকর্মীরাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা জানাজার সময়সূচি পেয়েছি এবং দাফনের সময়সূচি পেয়েছি, সেটি যদি আরেকবার বলি যে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে, এবং এর পরপরই জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে তাকে তার দাফন অনুষ্ঠিত হবে। এই পর্যন্ত আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। আর আনুষঙ্গিক বিষয়ে আনুষ্ঠানিকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে জানাবেন। যেটি বলছিলাম যে 1981 সালে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ব্যর্থ কতিপয় বিপদগামী সেনা সদস্যের হাতে তিনি শহীদ হয়েছিলেন চট্টগ্রামে, এর 7 মাসের পরে তিনি দলের দায়িত্ব নেন। সে সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে দলের নেতৃত্ব নিয়ে নানা রকম টানাপোড়েন চলছিল, নানা রকম সংকট তৈরি হয়েছিল। তখন নেতাকর্মীদের আহ্বানেই তিনি 1981 সালের পরে অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি দলের দায়িত্ব নেন এবং গৃহবন্দী থেকে তিনি তার রাজনীতির পথ চলা শুরু করেন। এরপরে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন, তিনি 7 দলীয় জোটের প্রধান হন এবং এরশাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব তিনি দেন, এবং এরশাদের পতনের পরে প্রথমবারের মতো তিনি 1991 সালের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী প্রথমবারের মতো নির্বাচিত হন, এবং 96তেও তিনি অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন। এরপরে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার যে বিল, সেই বিলটি সংসদে পাশ করে তিনি দায়িত্ব হস্তান্তর করেন। এরপরে তিনি এই নির্বাচনের তিনি বিরোধী দলীয় আসনে বসেন এবং বিরোধী দল থেকে দেশের রাজনীতিতে উত্তরণের জন্য অর্থাৎ দেশের রাজনীতিকে সমৃদ্ধ করার জন্য তিনি বিরোধী দলে থেকে 1996 সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এরপরে 2001 সালে তিনি আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হন এবং 2008 সালের নির্বাচনে তিনি আবারও বিরোধী দলীয় নেত্রী হিসেবে তিনি সংসদে ভূমিকা পালন করেন। এরপরে আমরা দেখেছি যে 2011-এর সময় তাকে কারাবন্দী করা হয় এবং প্রায় 1 বছর তিনি কারাভোগ করেন, এবং এরপরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার দাবিতে তিনি আন্দোলন শুরু করেন এবং আন্দোলনের এক পর্যায়ে 2014 সালের নির্বাচন তার নেতৃত্বাধীন যে জোট রয়েছে সেই নির্বাচন বর্জন করেন এবং বর্জন করার পরে তিনি গণতন্ত্রের যে সংগ্রাম সেটি তিনি অব্যাহত রাখেন এবং 2014 সালে আমরা দেখেছি যে তার গুলশানের যে বাসা ফিরোজায় তাকে গৃহবন্দী করে রাখা হয়, বালুর ট্রাক দিয়ে
আটকে রাখা হয় এবং এর 2015 সালেও তিনি আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং তাকে তখন গুলশানের যে রাজনৈতিক কার্যালয় রয়েছে সেখানে তাকে 93 দিনের মতো অবরুদ্ধ করে রাখা হয়। এইভাবেই তিনি দেশের গণতন্ত্রের জন্য, দেশের মানুষের জন্য তিনি সংগ্রাম করে গেছেন। অসীম দেশপ্রেম, দৃঢ়তা এবং দূরদর্শিতায় তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক চরিত্র হয়ে আছেন এবং রাজনীতির এক অনন্য চরিত্র বেগম খালেদা জিয়া, এবং গণতন্ত্রে এবং মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তার ত্যাগ চিরদিন বাংলাদেশের রাজনীতিতে স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বের বিভিন্ন নেতা বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এর মধ্যে যুক্তরাষ্ট্র, চীন, কানাডা, ইউরোপীয় ইউনিয়ন শোক প্রকাশ করেছেন, ভারতের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন, বাংলাদেশের রাষ্ট্রপতি শোক প্রকাশ করেছেন, একই সঙ্গে প্রধান উপদেষ্টা শোক প্রকাশ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল, জামায়াত, এনসিপি থেকে শুরু করে এবি পার্টি থেকে শুরু করে আরও যে রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তারাও শোক প্রকাশ করেছেন। আর বিএনপি 7 দিনের কর্মসূচি ঘোষণা করেছে, যেটি আমি আগেই বলেছি যে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা টাঙাতে বলা হয়েছে তাদের যে দলীয় কার্যালয়গুলোতে রয়েছে এবং 7 দিন ব্যাপী প্রতিটি কার্যালয়ে কোরআন তেলাওয়াত, কোরআন খতমের আয়োজন করা হয়েছে। এবং এটি বলছিলাম 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হয়। যখন তাকে কারাগারে নেওয়া হয় তখন তিনি সুস্থ হয়ে অনেকটা গাড়ি থেকে নেমে হেঁটেই তিনি আদালতে যান এবং তাকে সাজা দেওয়া হয় এবং তিনি হেঁটেই গাড়িতে ওঠেন। গাড়িতে ওঠার পরে তাকে নাজিমুদ্দিন রোডের নির্জন একটি কারাগারে তাকে আটকে রাখা হয় এবং যেই কারাগারে একমাত্র বন্দী ছিলেন বেগম খালেদা জিয়া। এবং এরপরেই আমরা দেখেছি যে তার যে শারীরিক অবস্থা ধীরে ধীরে অসুস্থ তিনি হয়ে পড়েন। তাকে বেশ কয়েকবার তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বর্তমানে বাংলাদেশ মেডিকেল হাসপাতাল, সেখানে তাকে রাখা হয় এবং কখনো হাসপাতালে কখনো কারাগারে এভাবেই তার জীবন কাটছিল। এবং 2020 সালের 25শে মার্চ নির্বাহী আদেশে পরিবারের আবেদনে বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে 6 মাসের জন্য কারামুক্ত করা হয় এবং এরপরে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া ফিরোজার বাসায় ছিলেন। বাসা থেকে এভারকের হাসপাতাল, এভারকের হাসপাতাল থেকে বাসা, এভাবেই তার জীবন কাটছিল। এবং তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড বারবার সরকারের কাছে আবেদন জানিয়েছে, পরিবারকে কাছে বলেছে। পরিবার তৎকালীন যারা সরকারে ছিলেন, আওয়ামী লীগ সরকার, তাদেরকে আবেদন জানিয়েছেন, কিন্তু সরকার তাদেরকে আইনের দোহাই দিয়ে বিদেশে চিকিৎসার কোনো অনুমতি বেগম খালেদা জিয়ার পরিবারকে দেওয়া হয় নাই। বিএনপির নেতারা বারবারই বলে থাকেন যে তখন যদি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার সুযোগ পেতেন তাহলে হয়তো তিনি আরও কিছুদিন দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য সংগ্রাম তার অব্যাহত রাখতে পারতেন। এবং বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সবাই আক্ষেপ প্রকাশ করছেন 5 আগস্টের তিনি যখন এই রাজনৈতিক পট পরিবর্তন হলো, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার পতন হলো, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন। এরপরই 7 আগস্ট তিনি রাজধানীর নয়াপল্টনে জনসভায় সংক্ষিপ্ত ভিডিও বার্তার মাধ্যমে হাসপাতাল থেকেই বক্তব্য দিয়েছেন এবং সেখানে বক্তব্যে বেগম খালেদা জিয়া যেটি বলেছেন, তিনি কোনো প্রতিশোধ পরায়ণ হতে চান না, প্রতিশোধ পরায়ণ না হয়ে ভালোবাসায় মাধ্যম দিয়ে একটি জ্ঞানভিত্তিক দেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অর্থাৎ পরমত সহিংসতা এবং প্রতিশোধ পরায়ণ না হওয়ার যে মানসিকতা, বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র হওয়ার জন্য আরেকটি ধাপ তিনি অনেকেই মনে করছেন। আর বেগম খালেদা জিয়া গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এবং তিনি তার সবথেকে বড় যেটি গুণ ছিল, যেটি রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে বেগম খালেদা জিয়া কথা কম বলতেন কিন্তু তিনি শুনতেন বেশি। এবং বেগম খালেদা জিয়ার জেল জীবনের কথা বলেছি। 1981 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পরে তিনি দলের হাল ধরে নতুন সংগ্রামের পথে যে পা বাড়ান একজন গৃহবধূ, সেই কথাগুলো আমি বলেছি। এবং তার প্রতিষ্ঠিত, অর্থাৎ স্বামীর প্রতিষ্ঠিত দল বিএনপির তিনি হাল কিভাবে ধরেছেন, কিভাবে দলকে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন এবং তৃণমূল পর্যায়ে নিয়ে গিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং 3 বারের ক্ষমতায় নিয়ে এসেছেন, সেই বিষয়গুলো আমরা
যেটি বলেছি। আর বেগম খালেদা জিয়া যখন 2014 সালের 10ম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলে তাকে গুলশানের বাসা ফিরোজায় গৃহবন্দী করে রাখা হয়। এরপরে আর সংসদে ফেরা হয়নি বেগম খালেদা জিয়া। 2015 সালের গুলশান কার্যালয়ে আবারও তাকে গৃহবন্দী করে রাখে আওয়ামী লীগ সরকার। 93 দিন বন্দিদশা কাটিয়ে উঠলেও এর মাঝেই হারাতে হয় তার ছোট ছেলে আরাফাত রহমান কোককে। বড় ছেলের প্রবাসে আটকে থাকায় আর ছোট ছেলের মৃত্যুতে অনেকটা সে সময় ভেঙে পড়তে দেখা যায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। 2008 সালে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়, নাজিমুদ্দিন রোডের পরিত্যক্ত কারাগার। সেই কারাগারেই বেগম খালেদা জিয়া ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন। এরপর কয়েক দফায় হাসপাতালে ভর্তি করা হয়। দেশের পাশাপাশি বিভিন্ন মানবাধিকার সংস্থা সে সময় আন্তর্জাতিক মহলও বেগম খালেদা জিয়ার জন্য উদ্বেগ প্রকাশ করেন। রাজনীতি থেকে দূরে সরিয়ে দিতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, এই দাবিগুলো বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছিল। এবং 2 বছর 1 মাস 13 দিন কারাবন্দী থাকার পর শেখ হাসিনা নির্বাহী আদেশে 2 শর্তে 2020 সালের 25 মার্চ 6 মাসের জন্য মুক্তি পান বেগম খালেদা জিয়া। এবং বন্দিদশা থেকে সাময়িক মুক্তি পেলেও তিনি নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে বেশি সময় কাটাতে হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রীকে বেগম জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিতে চিকিৎসক পরিবার ও দলের পক্ষ থেকে বারবার আবেদন জানানো হলেও তাতে কর্ণপাত সেই সময় করেনি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বেশ কয়েকটি বছর পেরিয়ে যায়। 2024 সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পরে বেগম খালেদা জিয়া মুক্ত হন। রাষ্ট্রপতির নির্বাহী আদেশে প্রথমে তাকে মুক্তি দেওয়া হয়, কিন্তু বেগম খালেদা জিয়া তিনি বলেছেন যে তিনি কারো অনুকম্পা চান না, তিনি কারো দয়া দাক্ষিণ্য চান না। এরপরে তিনি আইনি লড়াইয়ের মাধ্যমেই বেগম খালেদা জিয়া মুক্ত হয়েছেন। এবং দেশের সর্বোচ্চ আদালত মামলার রায়ে যেটি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সেই মামলার যে অপরাধের কারণে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল তারা সেটি প্রমাণ পাননি। অর্থাৎ শুধুমাত্র পূর্ব ধারণা বা শুধুমাত্র ধারণার ভিত্তিতে বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে। এবং তার যে এই সাজার ফলে সামাজিকভাবে তিনি যে হেয় হয়েছেন সেই স্টিগমা অর্থাৎ সোশ্যাল স্টিগমাও দেশের সর্বোচ্চ আদালত তুলে দিয়েছেন। এবং বিএনপি চেয়ারপারসন এবং বেগম জিয়ার পরিবার যদি চান তাহলে তার বিরুদ্ধে যারা হয়রানিমূলক মামলা করেছে, সাজা দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন এবং রাষ্ট্রের কাছে তিনি ক্ষতিপূরণ চাইতে পারতেন। এই ধরনের পর্যবেক্ষণও কিন্তু আদালতের তরফ থেকে এসেছিল বা সুযোগ ছিল। এই বক্তব্যগুলো কিন্তু বিএনপির আইনজীবীরা বলেছেন, কিন্তু বেগম খালেদা জিয়া আর সেদিকে যাননি। এবং মুক্তি পাওয়ার পরে আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়া লন্ডনে যান চিকিৎসার জন্য। 4 মাস চিকিৎসা তিনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নেন। 6 মে এই বছরের 6 মে তিনি দেশে ফিরেন। এবং যখন তিনি দেশে ফিরেন তখন তাকে অনেকটা সুস্থই দেখাচ্ছিল। এবং এরপরে আবার দেখেছি যে এই বছরেরই 23 নভেম্বর তিনি আবার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন। এবং 23 নভেম্বর থেকে এই পর্যন্ত অর্থাৎ আজকে ভোর 6টা পর্যন্ত বেগম খালেদা জিয়া রাজধানী এভারকেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। এবং 2 দশকের পর অর্থাৎ তার 43 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসীম দেশপ্রেম, দৃঢ়তা, দূরদর্শিতার কারণে তিনি বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য চরিত্র হয়ে আছেন বা হয়ে থাকবেন। গৃহবন্দী থেকে রাষ্ট্রনায়কে উত্তরণের এই পথে তিনি কোনো চাপের কাছে নতি স্বীকার করেননি এবং বাংলাদেশের রাজনীতিতে তিনি একজন সংগ্রামী ব্যক্তিত্ব হয়ে আছেন। গণতন্ত্র, মাটি ও মানুষের প্রশ্নে আপোষহীন এই নেত্রী 4 দশকের পথ চলায় তিনি হয়ে ওঠেন জাতীয় ঐক্যের প্রতীক। তার নামের সঙ্গে 90 দশকের জুড়ে তার নামের সঙ্গে 90 দশকের জুড়েই 90 দশকেই জুড়ে যায় আপোষহীন শব্দটি। এবং আমরা দেখেছি যে দৃঢ়তা এবং অসীম দেশপ্রেম, দৃঢ়তার দূরদর্শিতা আর দিয়ে তিনি বাংলাদেশের মানুষ এবং গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি ভূমিকা পালন করেন এবং বাংলাদেশের রাজনীতিতে একটু অনন্য চরিত্র হয়ে আছেন। আমরা একটু আবারও এভারকেয়ার হাসপাতালে যেতে চাই। এভারকেয়ারে হাসপাতালে রয়েছেন আমাদের সহকর্মী মুসাররিল হক জুনায়েদ, সেখানকার অবস্থা আমরা তার কাছে জানবো।
খালেদা জিয়ার যে মৃত্যু সংবাদ পরবর্তী যে কার্যক্রমগুলো এখন পর্যন্ত সবশেষ তথ্য যেটি জানা গেছে যে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে তার যে নামাজে জানাজা সেটি অনুষ্ঠিত হবে এবং তারপরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধিটি রয়েছে তার পাশেই তাকে দাফনের একটি বিষয় এখন জানা গেছে। এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা উপস্থিত হচ্ছেন বেদনাহত এবং শোক নিয়ে তাদের এই উপস্থিতি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে ছড়িয়ে যাওয়ার পর বেলা যত বাড়ছে নেতাকর্মীদের আনাগোনা এই এভারকেয়ার হাসপাতাল সংলগ্ন যে এলাকা রয়েছে এখানে কিন্তু বেড়েই চলেছে এবং নেতাকর্মীরা তারা বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক জীবন এবং যেভাবে তিনি গণতন্ত্রের পক্ষে আপোষহীনভাবে কাজ করে গেছেন সেই বিষয়গুলোকে তারা স্মরণ করছেন। সেই স্মরণের পাশাপাশি এই যে তাদের জন্য নির্বাচনের মতো অর্থাৎ তারা বলছেন দীর্ঘ 17 বছর পর যেই একটি নির্বাচন উৎসবমুখর হওয়ার যে আকাঙ্ক্ষা বিএনপি সহ সারা দেশের মানুষের মধ্যে ভোটারদের মধ্যে রয়েছে সেটিতে বেগম খালেদা জিয়ার যে গণতন্ত্রের পক্ষে আজীবন সংগ্রাম করার যে প্রক্রিয়াটি ছিল সেই উৎসাহ নিয়েই এই দলের নেতাকর্মীরা তারা নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছিলেন। তবে তার এই মৃত্যু সংবাদ একটি বড় ধরনের ধাক্কা হিসেবেই তারা দেখছেন তাদের এই কার্যক্রমগুলোতে, যদিও তারা বলছেন এই শোককে শক্তিতে পরিণত করা এবং বেগম খালেদা জিয়ার যেই আপোষহীন লড়াই ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেই বিষয়টিকে নির্বাচনের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে তার মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার যে রাজনৈতিক নিষ্ঠা ছিলেন, সব রাজনৈতিক মতাদর্শকে এক ছাদের নিচে নিয়ে এসে তিনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন সেটির প্রতি সর্বোচ্চ সম্মান জানানো হবে এমনটা বলছেন এই এভারকেয়ারের সামনে যে উপস্থিত সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা। আমরা যদি একটু কয়েকজন এখানে যারা উপস্থিত আছেন তাদের সাথে একটু কথা বলে এই মুহূর্তে তাদের যেই অভিব্যক্তিগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে যদি একটু জানার চেষ্টা করি যে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন, এটি দল হিসেবে এবং দেশের মানুষ যারা গণতন্ত্রের পক্ষে থাকেন তাদের জন্য একটি অনেক বড় ধরনের শোকের বিষয়। সার্বিকভাবে এখন পর্যন্ত কিভাবে দেখছেন এই সার্বিক প্রক্রিয়াটিকে, কিভাবে আসলে দল এগিয়ে যাবে, রাজনৈতিক কোনো শূন্যতা তৈরি হলো কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি খুব গভীর সুখ এবং দুঃখ প্রকাশ করছি। আমাদের দেশমাতা বাংলাদেশের অহংকার, বাংলাদেশের একমাত্র আশা ভরসার স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকালে প্রয়াত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি মনে করছি আমাদের দলের শূন্যতা পূরণ হবে না, তবে নেত্রীর শূন্যতা তো সারা বাংলাদেশ ফিল করবে। আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে। আমাদের দলের দিক দিয়ে আমরা মনে করি যে কোনো দিক দিয়ে আমাদের ঘাটতি থাকবে না, কিন্তু দেশ এবং জাতি একজন সংগ্রামী এবং ত্যাগী দেশমাতাকে হারিয়ে আজকে দেশ সুখে ভাসমান হচ্ছে। তো আমি মহান আল্লাহ তাআলার কাছে এবং দেশের সকল মানুষের কাছে দোয়া চাই আমাদের নেত্রী যেন পরকালে উনি যেন আল্লাহ তাআলার মহা মেহমান হিসাবে উনি থাকেন। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল বাংলাদেশ থেকে উৎপত্তি হয়েছে, বাংলাদেশের জাতীয়তাবাদকে রক্ষা করবে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব। উনি দেশে আসছেন, এতে দলীয় আমাদের কোনো ক্রাইসিস হবে বলে আমি মনে করি না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছেন এই দলের নেতাকর্মীরা তাদের যে ভাষ্যগুলো সেগুলো আমরা ধীরে ধীরে জানার চেষ্টা করছি যে তারা আসলে কি চিন্তা করছেন এবং তাদের পরবর্তী কার্যক্রমগুলো আসলে কি ধরনের হতে পারে। আমরা এখানে যে নেতাকর্মীরা এসেছেন তাদের মাধ্যমে জানার চেষ্টা করেছি। তারা বলছেন যে গণতন্ত্রের পক্ষে তিনি যে আপোষহীন সংগ্রাম করে গিয়েছেন তার একটি বড় উদাহরণ হচ্ছে তিনি এই দেশের মাটিতেই, এই দেশকে ভালোবেসে তিনি এখানেই এই দেশেই তিনি আসলে মৃত্যুবরণ করলেন।
আমরা আমাদের যে আরও যে কর্মসূচিগুলো রয়েছে সেই ব্যাপারগুলোর জন্য বিস্তারিত জানতে আমরা যাচ্ছি অন্য জায়গায়। আজকে ভোরে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সাথে ফজলুল হক মিলন সহ নেতৃবৃন্দ আমরা এই খবর শুনে, আমি নোয়াখালী থেকে এবং ফজলুল হক মিলন গাজীপুর থেকে ম্যাডামের এই মৃত্যু সংবাদ শুনে এসেছি। আমরা দুজনেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত 16 বছরের গণতান্ত্রিক আন্দোলনের শরিক ছিলাম। আজকে আমরা মাহারা গণতন্ত্রের সেই মহানায়ক যিনি ছিলেন দেশনেত্রী আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা অগণিত মানুষ যারা বিগত দিনে এই পার্লামেন্টের থেকে আমরা ওনার খুব কাছে ছিলাম। পার্বত্য চট্টগ্রাম আন্দোলন থেকে শুরু করে সেই 2006 সালে রাজপথের মিছিলে আমরা এই দুজনে ওনার সাথে উপস্থিত ছিলাম। তাই আমাদের অনুভূতি একটাই, আমাদেরকে ছেড়ে যিনি পরকালে চলে গেলেন, হাজার কোটি মানুষ আজকে তার জন্য দোয়া করবেন। সারা বিশ্বের মানুষ এই নেত্রীর জন্য দোয়া করবেন। একটু পরে আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিং হবেন, জাতীয় নেতৃবৃন্দ আর বিশদভাবে আপনাদেরকে জানাবেন। আমরা আল্লাহর কাছে আপনাদের মাধ্যমে একজন রাজনৈতিক সহচর হিসাবে দেশনেত্রীর জন্য আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন, দেশনেত্রীকে আল্লাহ পাক বেশ নসিব করুন। আসসালামু আলাইকুম। সেটা আমাদের দলের স্ট্যান্ডিং কমিটি আপনাদেরকে জানাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তীতে কিছুক্ষণ আগে এইমাত্রই আমরা বিএনপির যে নেতা জয়নুল আবেদিন ফারুক, এহসানুল হক মিলন, তাদের কয়েকজনের বক্তব্য শুনলাম। তা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এই মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু সারা দেশেই কোরআন তেলাওয়াত বা কোরআন খতম এর যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়ে গিয়েছে। এবং আমাদের কাছে তথ্য রয়েছে শুধু রাজধানীতেই নয়, দলের যে কেন্দ্রীয় কার্যালয় পল্টনেই নয়, সারা দেশ জুড়েই কিন্তু এই যে কোরআন খতমের যে কর্মসূচি সেটি চালু হয়ে গেছে। পাশাপাশি এই এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীরা উপস্থিত হয়েছেন, এই নেতাকর্মীদের মাঝে যে শোকের বহিঃপ্রকাশ, সেই বিষয়টি আমরা একটু যদি নেতাদের কাছ থেকে জেনে নিতে চাই যে এখন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মৃত্যু পরবর্তী যেই পরিস্থিতি আসলে দাঁড়ালো, যে কেমন দেখছেন, কেমন হবে আগামীর যে রাজনীতি, বেগম খালেদা জিয়া আসলে কতটা উদাহরণ হিসেবে কেমনভাবে গ্রহণ করা হবে? ওনার কথা বলবো কি, উনি তো বাংলাদেশের একজন জননী ছিল। উনি আমাদের ছেড়ে চলে গেছেন এমন এক মুহূর্তে যখন আমরা সবচেয়ে বড় সংকটময় অবস্থানে আছি। সামনে নির্বাচন, আমরা আশা করেছিলাম ওনার নেতৃত্বেই আবার গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা হয়ে উনি ক্ষমতায় যাবেন। আল্লাহ তাআলার সিদ্ধান্তর বাহিরে কেউ যাওয়ার মতো ক্ষমতা রাখে না। তার সময় হয়ে গেছে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, কিন্তু তার চলে যাওয়ার যে ক্ষতি হয়েছে এই ক্ষতি পূরণীয় নয়। ওনার জীবন যৌবন সম্পূর্ণ দেশের জন্যই করেছেন। উনি যদি চাইতেন শান শওকত তাহলে অনেক কিছুই করতে পারতেন, উনি কিছুই করেননি। শুধু দেশের জন্যই, দশের জন্য, জনগণের জন্য। এই জন্য জনগণই তার জন্য পাগল। আজকে এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে মানুষ তিল দেওয়ার ঠাঁই নেই শুধু তাকে দেখার জন্য তার শোকে। সারা বাংলাদেশে একই অবস্থা, এবং কি সারা পৃথিবীতেও যারা যেখানে শুনছে সকলেই তার জন্য দোয়া করছে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা। এই যে এভারকেয়ার হাসপাতালের সামনে যে নেতাকর্মীদের ভিড় বাড়ছে, এখানে তারা প্রত্যেকেই বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং
তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন হিসেবে গণতন্ত্রের পক্ষে তিনি যে আপসীন সংগ্রাম করেছেন, সেই সংগ্রাম এবং তার রাজনীতিকে তারা খুব গভীরভাবে আগামীর বাংলাদেশে যে গণতান্ত্রিক চর্চা হবে সেখানে একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হবে, এমনটাই কিন্তু তারা বলছেন। পাশাপাশি যে ওই পরমত সহিষ্ণুতার যে বিষয়টি রয়েছে, সহমর্মিতা এবং অন্যান্য যে প্রতিহিংসা পরায়ণতাহীন যেই বিষয়টি রয়েছে, সেই যে আপসহীন যে সংগ্রাম এবং দেশের মাটিতেই তার যে শেষ নিঃশ্বাস ত্যাগ করা, দেশের মানুষের সাথেই থাকা জীবনের শেষ অবধি, এই বিষয়গুলোকে কিন্তু তারা অত্যন্ত গভীরভাবে শ্রদ্ধার সাথে প্রত্যেকটি নেতাকর্মী এখানে স্মরণ করছেন। এখন পর্যন্ত যেটি জানা গেছে যে আগামীকাল বুধবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাধি রয়েছে তার পাশেই তাকে দাফনের ব্যাপারেও কিন্তু জানানো হয়েছে। সারা দেশ জুড়েই বিএনপির পক্ষ থেকে কোরআন খতমের যে কার্যক্রম চলছে, ইতিমধ্যেই সারা দেশে এমনকি রাজধানীর পাশাপাশি সারা দেশেই মসজিদগুলো থেকে কিন্তু এলাকা থেকে বেগম খালেদা জিয়ার যে তার মৃত্যু সংবাদ সেটি প্রকাশ করা হয়েছে। সময় টেলিভিশনের পর্দায় আপনারা দেখছেন চট্টগ্রাম, বগুড়া, গুলশান, নয়াপল্টন এই কার্যালয়গুলো থেকে কোরআন খতমের যে বিষয়গুলো রয়েছে সেটি সময় টিভির পর্দায় কিন্তু দেখা যাচ্ছে। এই ছাড়াও এই নেতাকর্মী এখানে যারা উপস্থিত হয়েছেন তারা প্রত্যেকেই শোকে মুহ্যমান হয়েছেন। চট্টগ্রাম, বগুড়ায় কোরআন তেলাওয়াত অর্থাৎ মৃত ব্যক্তির প্রতি তার আত্মার মাগফিরাত কামনায় যেই খতমে কোরআনের আয়োজন করা হয় সেটি চলমান রয়েছে। রাজধানীতে গুলশান, পল্টনে যে বিএনপির যে কার্যালয় রয়েছে সেখানেও কিন্তু একই কার্যক্রম চলছে। সময় টিভির পর্দায় সেটি দেখা যাচ্ছে। দর্শকরা সবশেষ তথ্যগুলো জানার জন্য আপনারা সবসময় সময় টিভির পর্দায় যুক্ত থাকবেন। এখন এখানে এভারকেয়ার হাসপাতালের সামনে যে সড়কটি রয়েছে, এখানে বিএনপির যে নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা যেমন আসছেন, তার পাশাপাশি কিন্তু তৃণমূলের যে নেতাকর্মী রয়েছেন তারাও কিন্তু এই যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে জায়গাটি সেখানেও তারা জমায়েত হচ্ছেন। সব কিছু মিলে যে বিষয়টি দেখা যাচ্ছে যে যারাই এখানে আসছেন তারা প্রত্যেকেই অত্যন্ত শোকাতুর অবস্থায় এখানে উপস্থিত হয়েছেন। দলের পক্ষ থেকে বেগম খালেদা জিয়াকে মৃত ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দলের যে ভারপ্রাপ্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি ব্রিফিং করেন, কথা বলেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারা আনুষ্ঠানিকভাবে তাদের যে বক্তব্যগুলো দলের পক্ষ থেকে সেটি তাৎক্ষণিকভাবেই জানিয়ে দেন এবং এরপরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি জরুরি উপদেষ্টা বৈঠক ডাকেন এবং সেখানে বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সেখানে আমন্ত্রণ জানানো হয়। মূলত রাষ্ট্র এবং দল হিসেবে বিএনপি এই উভয়ের মধ্যে একটি সমন্বয়ের যে প্রয়োজন ছিল, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানানো, তাকে সম্মান জানানো, তার নামাজে জানাজা, তার দাফন সংক্রান্ত সকল কার্যক্রমে রাষ্ট্র যে অংশীদারিত্ব রয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যে সহযোগিতার বিষয় রয়েছে এগুলোর সমন্বয়ের প্রেক্ষিতে বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পর আসলে যে বিষয়টি জানা গেছে যে আগামীকাল বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপর তার স্বামী বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার সমাধির পাশেই বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে। এবং এখন পর্যন্ত নেতাকর্মীরা এখানে যেই জটলা
বা ভিড় করছেন এটি মূলত বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই তারা এই ভিড় করছেন। আমরা আরও কিছু নেতাকর্মীর সাথে যদি কথা বলতে চাই যে সবশেষ এখন পর্যন্ত যেই পরিস্থিতি দাঁড়ালো, যে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই সংগ্রাম করে গেছেন, আপসহীন একটি অবস্থা তিনি শেষ পর্যন্ত বজায় রেখেছিলেন। এখন তিনি নিয়ম অনুযায়ী তিনি চলে গেলেন। ভবিষ্যতে আসলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে তার যে রাজনৈতিক চর্চা সেটি কতটা উদাহরণ হয়ে থাকবে? আজকে আমরা সবাই আসলে বাকরুদ্ধ, কিন্তু কোনো কিছু তো থেমে থাকে না। বেগম জিয়া চলে গিয়েছেন, আমরা 7 দিনের শোকের কর্মসূচি দেওয়া হয়েছে দল থেকে। আর বাংলাদেশের প্রতিটি ক্রান্তি লগ্নে বেগম জিয়ার যে আপসীন ভূমিকা দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, দেশের মানুষের জন্য, সেটা সর্বজন বিদিত বিষয়। আজকে আমাদের এই পর্যায়ে এসেও আমাদের এই শোক আমাদের ভবিষ্যতের শক্তি হিসেবে প্রতিটি দেশপ্রিয় মানুষের কাছে কাজ করবে আগামী দিনে দেশ গড়ার ক্ষেত্রে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে। আর এই পরিবারেরই বড় সন্তান জনাব তারেক রহমান, যিনি দেশে এসেছেন এবং তিনি আমাদের আত্মবিশ্বাসের যে জায়গাটা, সে জায়গায় বেগম জিয়ার যে কাজগুলো অসম্পূর্ণ রয়েছে, তিনি যে স্বপ্ন দেখেছিলেন আজীবন